ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। আমাদের বাঙালিদের কাছে এক বিশেষ দিন, আনন্দের দিন, গর্বের দিন এবং বাঙালি আনাকে বজায় রাখার দিন। আপনারা প্রত্যেকেই জানেন যে খুব সম্প্রতি চেন্নাই রামকৃষ্ণ মঠ এবং পণ্ডিচেরি রামকৃষ্ণ মঠে এই সুদূর চেন্নাইতে থাকা বাঙালিদের যে উন্মাদনা, যে সমন্বয়, যে একত্র বোধ দেখলাম, সেটি আমাকে অভিভূত করেছিল। বিশেষ করে চেন্নাই কালীবাড়ির সভাপতি যিনি শ্রী অজয় চক্রবর্তী এবং তাঁর সহধর্মিণী তৃপ্তি চক্রবর্তী, ওখানকার সেক্রেটারি শ্রী বিমলেন্দু সাহা মহাশয়, তাদের আন্তরিকতা, নিষ্ঠা এবং সমগ্র বাঙালিকে যে একত্র করে একেবারে যাকে বলে এক কাট্টা করে জোট করেছিলেন ভগবানের নামে, সেটি ভাবলে অবাক হয়ে যেতে হয়। এবং তার সহযোগী যারা রয়েছেন, রূপালী চৌধুরী পণ্ডিচেরিতে, মলি কর চেন্নাইতে, একেবারে তাদের যে গ্রন্থনা, আন্তরিকতা ভাবায়। কেন এই প্রসঙ্গটি করছি? আজকে আমরা কোথাও যেন একঘরে হয়ে যাচ্ছি বাঙালিরা। আমাদের স্বকীয় ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলছি, আমাদের যে মর্যাদা সেটি আমরা হারিয়ে ফেলছি। খুব সম্প্রতিকালে যখন আমার কলেজে, মহাবিদ্যালয়ে আমাদের স্টাফ রুমে আলোচনা হচ্ছে, তখন সেখান থেকেও উঠে আসছে এই বাঙালিরা, আমরা আলোচনা করে বলছি যে ইংরেজরা যে জাতিকে ভয় পেত সেটি এই বাঙালিকে। আপনি আন্দামান জেলে যান, সেলুলার জেলে বা অন্যান্য জেলে, আমাদের এখানে আলিপুরের যদি কারাগারেও যান, সংশোধনাগারে, সেখানেও দেখবেন এই বাঙালি শহীদদের আত্মত্যাগ আমাদের বারবার ভাবায়। আজকে সেই বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষে আমরা আজকে বিশেষ পর্বে সমবেত হয়েছি সৎ কথাই শুভ চিন্তন। কারণ আজকে বঙ্গাব্দের প্রথম দিন, মনে হলো আজকে যদি শুভ চিন্তনের একটা বিশেষ পর্ব করা যায়। কারণ প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার সকাল 7টায় সম্প্রচারিত হচ্ছে, কিন্তু আজকে আমরা একটি বিশেষ পর্ব এই বাঙালি আনাকে নিয়ে, বাঙালির মিষ্টি, বাঙালির ঐতিহ্য, বাঙালির পাঁজি, দিস আওয়ার ট্র্যাডিশনস, ঐতিহ্য, এটি নিয়ে আমরা আজকে একটু সৎকথায় শুভচিন্তন করব। আপনাদের জানিয়ে রাখা ভালো, গতকাল আমরা দক্ষিণেশ্বর মেট্রো কলোনির কাছে প্রায় 60টি বাচ্চা এবং আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের যে 10টি ছাত্রী, তাদের মধ্যে আমরা একটু সেবা পূজা নিবেদন করতে পেরেছি, সেটি আপনাদের সহযোগিতায়। তাদের প্রয়োজনীয় দ্রব্য এবং কিছু খাদ্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তারা আনন্দ পেয়েছে। আপনারা ইউটিউবে ফলো করবেন, ফেসবুক লাইভে ফলো করবেন আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের যে ফেসবুক পেজ। আগামী অক্ষয় তৃতীয়ার দিন আমাদের সাধু পূজার কথা ভাবা হয়েছে, কারণ আমরা সাধু পূজাটি করতে চাই। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখা যে এই পশ্চিমবঙ্গের আশপাশেই কত মানুষ দুর্দশাগ্রস্ত, অভাবগ্রস্ত, তাদের প্রয়োজন রয়েছে। আমরা হয়তো এই মুহূর্তে রাজ্যের বাইরে গিয়ে সেবা করছি না, কিন্তু আমাদের এই আশপাশের মানুষগুলিকে যদি আমরা একটু শান্তি না দিতে পারি, হাসি না ফোটাতে পারি, তাহলে তো এই সেবা যজ্ঞে আহুতি দেওয়াই বৃথা হয়ে যাবে। কিন্তু সবটি সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার জন্য। তাই আসন্ন অক্ষয় তৃতীয়াতেও আপনাদের কাছে আমরা সেই ভিক্ষার ঝুলি নিয়েই দাঁড়াতে হয়, কারণ আমাদের ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। আমরা এত মানুষকে সেবা করতে গেলে, এত শিবকে সেবা করতে গেলে, সেবা পূজা দিতে গেলে আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার। আর যারা আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রে সেবা পূজা পাঠাচ্ছেন, তাদের কাছে ইতিমধ্যেই আমাদের HDFC ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চলে গেছে। আপনারা একটু স্বনির্বন্ধ অনুরোধ 9474035775, আমি আবার রিপিট করছি 9474035775, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম, ঠিকানা এবং প্যান কার্ড ডিটেলস দেবেন। যেহেতু এটি ট্রাস্ট, আপনাদের প্রয়োজন না লাগতে পারে, কিন্তু স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে এই অনুধ্যান কেন্দ্র, ঠাকুরমা স্বামীজির আদর্শে, এখানে শাকের কড়ি মাছে যাবে না, মাছের কড়ি শাকে যাবে না। তাই আমাদের ট্রাস্টের যে স্বকীয়তা, যে স্বচ্ছ
স্বচ্ছতা, যে পরিশীলিত সমন্বয়ী রূপটিকে বজায় রাখার জন্য আমাদের অডিট করতে হয়, অ্যাকাউন্টস দেখাতে হয়। তাই আপনারা দয়া করে আপনাদের নাম, ঠিকানা এবং প্যান কার্ডটি অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপ করলেই হবে। 9474035775 এই নম্বরে ফোন করার দরকার নেই, শুধু হোয়াটসঅ্যাপ করলেই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুদান কেন্দ্রের যিনি ট্রেজারার অ্যাকাউন্টেন্ট তার কাছে পৌঁছে যাবে, এবং তিনিও সুনির্দিষ্ট সময় মতো আপনাদের কাছে বিল রসিদ আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আজকের এই বঙ্গাব্দের শুরুতেই যেমন আমরা ভগবানের চরণে প্রণত হলাম, তেমনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্ন্যাসী বৃন্দ, শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী বৃন্দ এবং ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয় মা শ্যামাদাস মহারাজ, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের, বেলগাছিয়া সারদা সংঘের সন্ন্যাসিনী মায়েদের এবং আমার যত পরিচিত সন্ন্যাসী মহারাজ, সন্ন্যাসিনী মায়েরা রয়েছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃত্তিবাসী রামায়ণে বনবাস যাত্রার প্রাক্কালে রামচন্দ্র সীতাকে বলেছিলেন, রাম বলেন শুনো কহি জনক দুহিতা, বিষম দণ্ডক বন না যাইও সীতা, সোনার থালে অন্ন খাইবে পায়স পিষ্টকে, ফলমূল খাইয়া কেনে বেড়াবে দণ্ডকে। অর্থাৎ বঙ্গজনের চিরন্তন মিষ্টান্ন প্রিয়তার কথা আসছে কৃত্তিবাসের সেই রামায়ণের থেকে। আর আমরা বাঙালি একটু মিষ্টিপ্রবণ, নববর্ষ বারেই জিলিপি আর বিভিন্ন রকমের মিষ্টি, হালখাতা এটি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গল ঘট যেমন আমাদের দ্বারে দ্বারে ব্যবসায়ের ক্ষেত্রে হালখাতা হয়, তেমনি আমাদের জীবনের হালখাতাতেও এই মঙ্গল ঘটের সূচনা হয় ভগবানের নাম চিন্তনের মধ্যে দিয়ে। আপনাদের সকলকে আজকের নববর্ষে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। আপনারা আমাকে বিশ্বাস করে পাশে থাকুন। আশা করছি আমরা সবাই মিলে ভগবানের কাজ করতে করতে, আনন্দ করতে করতে এই পৃথিবীতে যেমন থাকবো তেমনি রামকৃষ্ণ লোকেও হয়তো আমাদের দেখা হবে। মিষ্টি বা মিষ্টান্ন কথাটির উৎপত্তি হয়েছে সংস্কৃত মিস ধাতু থেকে। যে কোনো শব্দরূপ বা শব্দ, বাংলা শব্দ, সংস্কৃত হচ্ছে তার আদি, দেব ভাষা বলা হয়। আমরা আজকে সংস্কৃত পড়ি না, কিন্তু হরিদ্বার ঋষিকেশের আশ্রমগুলিতে ছোট্ট ছোট্ট বালকদের দেখেছি তারা সংস্কৃত অধ্যয়ন করছে, বেদপাঠ করছে, উপনিষদ চ্যান্টিং করছে ভোরবেলায়। আমাদের এখানেও রামকৃষ্ণ মিশনের সাহায্যে আমরা সেই সুযোগ পাচ্ছি বর্তমানকালে। এবং গীতা পরিবার বলে একটি বিশাল কর্মযজ্ঞ নাকি হয়, আমি সেটি জানতাম না, এই চেন্নাইতে গিয়েই আমার জানা হলো। ঘরে বসে যে কোনো সময় সারাদিনে গীতা শেখা যায়, গীতা পরিবার একটি আছে। এই কেন এই কথাগুলো বলছি না, এই শব্দ আসছে কিন্তু সংস্কৃত থেকে, সেজন্য বলছি মিস ধাতু থেকে। মিষ্টান্ন আমরা খাই কিন্তু মিস জানতাম না। মিস ধাতু থেকে, যার অর্থ সেচন করা, অর্থাৎ যার সাহায্যে কোনো কিছু রসযুক্ত করে তোলা হয় এবং যে বিশেষ খাদ্যদ্রব্যের মধ্যে এই মধুর গুণটি বর্তমান, তাকেই এক কথায় মিষ্টি বা মিষ্টান্ন বলা যায়। সেজন্য পায়েস, পিঠেপুলি, নাড়ু সবগুলোকেই এই মিষ্টান্নের শ্রেণীভুক্ত করা যায়। এবং অভিজ্ঞান শকুন্তলা নাটকেও মোদকের প্রশ্ন এসেছে। অর্থাৎ প্রাগ আধুনিক সময় থেকেই হোক, মানুষ দেবতা সকলেরই এই মিষ্টান্নের প্রতি একটা দুর্বলতা আছে। একে মিষ্টান্ন প্রেম বললেও অত্যুক্তি করা যায় না। আমাদের খাদ্যে যেমন আমিষ রয়েছে, মাছ মাংস, তেমনি বৈষ্ণব সমাজের খাদ্যাভাসে নিরামিষ রয়েছে এবং সেখানে মিষ্টির স্থানই হচ্ছে সর্বোপরি। মঙ্গল কাব্যেও তার প্রাধান্য রয়েছে। অর্থাৎ বঙ্গীয় আহার বিহারে মিষ্টান্ন মূলত জলখাবারের অঙ্গ হিসাবে হলেও আমরা কৃত্তিবাস, মুকুন্দ চক্রবর্তী, জয়ানন্দ প্রভৃতি বঙ্গীয় কবিদের কাব্যেও এই মিষ্টান্ন প্রচলন বা মিষ্টান্নের উল্লেখ পাচ্ছি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সন্ন্যাসের পর শান্তিপুরে অদ্বৈত গৃহে যে ভোজন করেছিলেন তার মধ্যেও ছানা রয়েছে। নারিকেল, শস্য, ছেনা, সাকোড়া, মধুর, মোচা ঘণ্ট, দুগ্ধ, কুষ্মাণ্ড সকল প্রচুর। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যেও আমরা পাচ্ছি। আবার রায় রামানন্দ এবং বাণীনাথের মাধ্যমে মহাপ্রভুর জন্য তৎকালীন উড়িষ্যার রাজা তিনি বলগণ্ডি ভোগ পাঠিয়েছিলেন এবং সেখানে ছানার উল্লেখ রয়েছে। ছেনা, পানা, পৈর, আম্র, নারকেল, কাঁঠাল, নানাবিধ কদলোক আর বীজতাল। বাংলায় বিশেষ করে বাঙালি মিষ্টান্নে ছানার পরেই আসছে ক্ষীর এবং ক্ষীরজাত মিষ্টান্নের নাম। দুধের ঘনীভূত স্বাদু রূপভেদের নামই ক্ষীর।
ছানার তুলনায় ক্ষীরের শুকনো মিষ্টি ছিল অধিক সংরক্ষণযোগ্য। সেটিও ক্ষীরের মিষ্টান্নের প্রসিদ্ধির অন্যতম কারণ। আমরা বিভিন্ন বিবরণ পাচ্ছি ক্ষীরকে কীরকমভাবে মিষ্টান্ন করা হয়েছে। ক্ষীরের মৃণাল সাজে নারিকেল পুলি, ক্ষীরের গেন্ডুয়া সাজে ক্ষীরের পানি ফল, অর্থাৎ ক্ষীর দিয়ে এত কিছু হয়েছে। গঙ্গাজল নাড়ুর কথা আমরা পাচ্ছি। গঙ্গাজল নাড়ু হচ্ছে চিনির নাড়ু বা নারকেলের সাদা নাড়ুরই একটা রূপ, যেটা গঙ্গাজলের মতন ঘোলাটে দেখতে হবে, তাই তাকে গঙ্গাজল নাড়ুর কথা বলা হচ্ছে। ঠিক তেমনি এই আজকে নববর্ষ এবং গতকাল চড়ক পুজোয় আরেকটি বিশেষ, বাঙালিরা সর্বত্রই যেখানে চড়কের মেলা, গাজনের মেলা হয়, সেখানে জিলিপি, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পছন্দের খাদ্য হচ্ছে জিলিপি। সেই জিলিপি একটা মিষ্টান্ন, যেটির উল্লেখ কৃষ্ণদাস কবিরাজের গোবিন্দ লীলামৃতেও পাওয়া যাচ্ছে। জিবেলি, আসলে এইটি আমরা খাই কিন্তু জানি না। জিবেলি কথার ধ্বনি পরিবর্তনের মধ্যে থেকেই জিলিপি শব্দের উৎপত্তি। সুকুমার সেন, তিনি বিখ্যাত ভাষাবিদ, তার মতে নামটি প্রথম অংশ আরবি আর দ্বিতীয় অংশটি সংস্কৃত। আরবি জিল্লা আর সংস্কৃত খাদিক, অর্থাৎ উজ্জ্বল ও চমৎকার খাদ্য, সেইটি তার মানে। সেখান থেকেই এই জিলিপির উৎপত্তি। জিলিপির উপাদান জিলিপি ঠিক বোঁদের মতন, তবে ভাজার মতন রসে ফেলা হতো এবং খেতে শক্ত। এবং জিলিপি শব্দের আদি উৎসের পেছনে একটা ইসলামী প্রভাব ছিল। জিলিপির একটা অভিনব খাদ্যরূপের নাম হচ্ছে অমৃতি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত এবং জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যেও এই অমৃতির কথা উল্লেখ রয়েছে। তবে জিলিপিকে মোটের ওপর বাংলার নিজস্ব মিষ্টি বলা যায় না, ঠিক যেমন মালপোয়াকে বাংলা মিষ্টান্নের শ্রেণীভুক্ত করা যায় না। মূলত জিলিপি এবং মালপোয়ার মতন অনেক মিষ্টান্নই বৃন্দাবন থেকে বাংলার বৈষ্ণব সমাজে প্রচলিত হয়। ষোড়শ শতকের শেষার্ধ থেকে শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ এবং জাহ্নবা ঠাকুরানীর সঙ্গে বৃন্দাবনের বৈষ্ণব গোস্বামীদের সখ্যতা তৈরি হয়। তারা একাধিকবার বৃন্দাবন যাত্রা করেন এবং সেই বৃন্দাবন প্রীতির সূত্র ধরেই জিলিপি, মালপোয়া প্রভৃতি মিষ্টান্নের বাংলায় আগমন ঘটেছিল। দিল্লির মোগল দরবারে জাহাঙ্গীর থেকে দক্ষিণেশ্বরের ছোট ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় ছিল এই আড়াই প্যাঁচের মিষ্টি জিলিপি। তখন উত্তর কলকাতায় খাবারের দোকান খুব বেশি ছিল না। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত তার কলকাতার পুরাতন কাহিনী এবং কথা গ্রন্থে লিখছেন, তখন এত খাবারের দোকান ছিল না। সিমলা বাজারে একখানি দোকান এবং বলরাম দে স্ট্রিটে একখানি। জিবে গজা, ছাতুর গুটকে গজা, কুঁচো গজা, চৌকো গজা, গুটকে কচুরি এবং জিলিপি ছিল তখনকার দিনের একমাত্র খাবার। এবং কামারপুকুরের সত্যকিঙ্কর মোদকের জিলিপি আর সাদা বোঁদে ঠাকুর খুব ভালোবাসতেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম দুটো প্রিয় খাদ্য ছিল জিলিপি আর কচুরি। যে কচুরি আমরা এখন খেতে যাই না, বিশেষ করে আমাকে বাড়ি থেকে সবসময় বারণ করে কচুরি খেও না, কিন্তু দেখুন ঠাকুরকে ভালোবাসবো বা ঠাকুরের খাবারকে ভালোবাসবো না তা তো হয় না। ঠাকুরের প্রিয় খাদ্য ছিল জিলিপি আর কচুরি। তিনি খেতেন দক্ষিণেশ্বরের অনতি দূরে বরানগর বাজারে ফাগুলালের দোকানে। অনেক ভক্ত লোক আসতেন দক্ষিণেশ্বরে, আপনারা জানেন ভবতারিণী মন্দিরে। বরানগর কুটিঘাটের প্রামাণিক কালীবাড়ির ব্রহ্মময়ী মাকে ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন মাসি। এটি ছিল তার মাসির বাড়ি। এখানে এলেই তিনি ফাগুলালের দোকানে জিলিপি খেতেন, আর গিরিশ ঘোষও মাঝে মধ্যে নিয়ে আসতেন এই জিলিপি। আর কামারপুকুরে সত্যকিঙ্কর মোদকের জিলিপি আর সাদা বোঁদে ভীষণই ভালোবাসতেন ঠাকুর রামকৃষ্ণদেব। এই দুটির নাম ডাক সেই ঠাকুরের আমল থেকেই। ঠাকুর এখানকার জিলিপি খেতে খুবই ভালোবাসতেন এবং তার সব কিছু খাবার পরে একটা জিলিপি লাগতোই। কেন লাগতো না, ঠাকুর বলতেন মজা করে, জিলাপি হলো অনেকটা গরুর গাড়ির চাকার মতন, গড়গড় করে চলে, তাই খাবার পর জিলিপি খেলে হজমও হবে গড়গড়। জিলিপি ভালোবাসেন না এমন লোকের অমিল। সে রথের মেলায় বলুন, চড়কের মেলায় বলুন, গ্রামগঞ্জে আছে, সব ক্ষেত্রেই এই জিলিপির খুব প্রচলন। জিলিপি নিয়ে একটা গল্প আছে। গল্পটা এরকম যে প্রত্যন্ত গ্রামের 2-4 যুবক কলকাতার দুর্গাপুজোর খ্যাতি শুনে পুজো দেখতে আসেন। তারা গ্রামে ফিরলে সকলেই জানতে চায় কেমন দেখলি, কি খেলি। তা একটা যুবকের উত্তর ছিল দুর্গা ঠাকুর সম্পর্কে, সামনেটা চাকন চিকন, পেছনটা খড়ের বোদলা, আর খেয়েছিল জিলাপি।
সে নিয়ে বলল, ঘুরন ঘুরন চাকতিগুলির গুয়ায় গুয়ায় রস। পুজো এবং জিলিপির কথা এলেই অভয়চরণ মিত্রের দুর্গাপুজোর কথা আসে। সেখানে কলকাতায় সে যুগে ওই বাড়ির পুজোতে এক একটা জিলিপি হতো গরুর গাড়ির চাকার সমান, অর্থাৎ এক একটা বিশাল বারকোষে এক একটা জিলিপি দেয়া হতো। এই জিলিপির কবে যে আবিষ্কার হয়েছে সেটা বলা খুব মুশকিল, তবে এই রুটি আবিষ্কারের মতন জিলিপি আবিষ্কারের ক্ষেত্রেও নাকি বিভিন্ন বই থেকে পাওয়া যায় যে 13 শতকের বাগদাদি রান্নার বই কিতাব অল আরিখে এই জিলিপির কথা রয়েছে। এবং ইহুদিরাও জালাবিয়া তৈরি করতেন। ইহুদিরা মনে করেন জিলিপি তাদেরই হচ্ছে প্রথম আবিষ্কার। দেখুন, যে বাঙালি আমরা এই জিলিপি করছি, ইহুদি, পারস্য, ইরান, সেখানেও কিন্তু এই জিলিপির কথা পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে দাঁতন হয়ে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব যখন পুরী যাচ্ছেন সেই সময় তিনি মেদিনীপুরের জিলিপি গ্রহণ করেন। কবি নির্মাল্য মুখোপাধ্যায় জানাচ্ছেন, মেদিনীপুর শহরের জগদ্ধাত্রী পুজোয় দেবীর ভোগে নিবেদন করা হয় 2 থেকে 3 কেজির একটা জিলিপি। ঠাকুর আসলে এই জিলিপিকে ভালোবাসতেন, এই কারণে তার দর্শন স্পর্শন গুণ এটি ঠাকুরকে আকর্ষিত করেছিল। কামারপুকুরে তাকে প্রতিদিনই দেওয়া হতো জিলিপি। সাংবাদিক মোহন গঙ্গোপাধ্যায় বলছেন, ঠাকুর যে বোঁদে খেতে ভালোবাসতেন সেকালে সেটিকে বলা হতো মতিচুর। ঠাকুরের যে কোনো উৎসব অনুষ্ঠানে এই নিত্যভোগের সাথে জিলিপি যেত, আজও যায়। এই জিলিপির নানান রকম রয়েছে, নানান কাহিনী রয়েছে, সেটি আমরা কখনো অন্য পর্বে আলোচনা করব। আজকে যেহেতু বাংলা নববর্ষ, সেখানে এটি লক্ষ্য করতে হয়, উল্লেখ করতে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরও জিলিপি খেতে ভালোবাসতেন। ঠাকুর বাড়িতে হতো ছানার জিলিপি। ঠাকুর বাড়িতে কবি পত্নী মৃণালিনী দেবীর হাতের খাবার সকলেই পছন্দ করতেন, বিশেষ করে দেবেন্দ্রনাথ ঠাকুর। মৃণালিনী দেবীর তৈরি মানকচুর জিলিপি, দইয়ের মালপো, পাকা আমের মিঠাই কিংবা চিংড়ের পুলির ভক্ত ছিলেন সবাই। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় পছন্দ ছিল মৃণালিনী দেবীর হাতের মানকচুর জিলিপি। এই মিষ্টিটি তিনি তাঁর স্ত্রীর তৈরি ছাড়া অন্য কারোর হাতে খেতেন না। এখন তো মিষ্টির ফাউন্ডেশন হয়েছে, মিষ্টির মেলা বসে চারিদিকে, সেখানে বিয়েবাড়িতেও অনেক সময় এই মিষ্টির কথা আসে, এই জিলিপির কথা আসে, এবং একটা বাঙালি মিষ্টান্ন যেন আমাদের একটা নিজস্ব সংস্কৃতির সাথে যুক্ত হয়ে রয়েছে। সেজন্য বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যে যেমন সঙ্গীত, নৃত্য, যাত্রাভিনয় রয়েছে, তেমনি রয়েছে এই মিষ্টি। এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে বাঙালি সম্প্রদায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেজন্য মিষ্টিকে বাদ দিয়ে বাঙালি হয় না। যে কোনো জেলাতে, যে কোনো মনীষীদের জীবনে এই মিষ্টির প্রভাব আমরা দেখতে পাই। আমরা যেমন বহু মনীষীদের কথা স্মরণ করলাম, তেমনি ভবানীপুরের স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ির দূরেই ভীমচন্দ্র নাগের দোকান থেকে নিয়মিত সন্ধ্যার পর স্যার আশুতোষের জন্য কড়াপাগির বিশেষ সন্দেশ আনা হতো, এবং নিয়ম করে রাতের খাবারের জন্য একাধিক সন্দেশ ছিল তার দৈনন্দিন খাদ্য তালিকায়। এলগিন রোডের বসুবাড়িতে এবং হাজরা মোড়ে দেশবন্ধুর বাড়িতেও দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা এলে তাদের আপ্যায়নের অন্যতম মাধ্যমই ছিল দোকানের সন্দেশ এবং রসগোল্লা। তেমন দইয়েরও খ্যাতি রয়েছে। বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যে দইকে পূজা পার্বণে, বিশেষ উৎসবে শুভ হিসাবে চিন্তা করা হয়। অর্থাৎ এই বাঙালি মিষ্টান্নের জনপ্রিয়তা এবং বাঙালি মিষ্টান্নের প্রতি যে আকর্ষণ, বিশেষ করে ঠাকুরের জিলিপির প্রতি আকর্ষণ, লাট সাহেবের গাড়ির চাকার মতন শ্রীরামকৃষ্ণ সেই জিলিপির কথা উল্লেখ করে বলেছেন, যে 2.5 প্যাঁচের জিলিপি, সেটি এবং অন্যান্য মিষ্টি আজকের নববর্ষে আমাদের মনকে ভরিয়ে দেয়, আমাদের বারবার খুশির আমেজকে যেন অন্য মাত্রা দেয়, এবং আমাদের এই প্রার্থনা করতে হয় যে ঈশ্বরেতে সব মন দিতে হবে, তাঁর প্রেম সাগরে ঝাঁপ দিতে হবে, কারণ এটি অমৃতের সাগর। আর মিষ্টি আমাদের কোথাও যেন সেই রসবোধকে বারবার জারিত করে। তাই
সকলকে মিষ্টি মুখ করানোর সাথে সাথে নিজেও যেন আমরা মিষ্টি কথা বলতে পারি। বলা হয় উই হ্যাভ টু এস্টাবলিশ 4 ফ্যাক্টরি ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে 4টে ফ্যাক্টরি আমরা খুলতে পারি, তাহলেই আমাদের জীবনটা স্যাটিসফ্যাক্টরি হবে। প্রথম হচ্ছে আইস ফ্যাক্টরি, বরফ। এই গরমকালে আমরা সবাই বরফ, ঠাকুরও বরফ খেতে খুব ভালোবাসতেন। কেশব সেনের কাছে বায়না করেছিলেন বরফ খাবো। ওই দুপুরবেলায় কেশব সেন কাকে বলবেন, কিন্তু হঠাৎ দেখা গেল একটা বরফওয়ালা এলেন এবং ঠাকুরের জন্য সেই বরফের ব্যবস্থা করা হলো। সেই জন্য আইস ফ্যাক্টরি, আমাদের মাথাটা যেন ঠান্ডা থাকে। হৃদয় লাভ ফ্যাক্টরি, আমার মনটা যেন ভালোবাসায় পূর্ণ থাকে। হাতে স্কিল ফ্যাক্টরি, আজকের যুগে স্কিল দরকার। ওমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে স্কিল ট্রেনিংয়ের খুব জোর দেওয়া হচ্ছে। আমাদের বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মধ্যে দিয়ে স্কিল এম্পাওয়ারমেন্টের কথাই বলা হচ্ছে। সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা লাগবে। তাদের বিউটিশিয়ান কোর্স, তাদের জন্য আমরা কম্পিউটার ট্রেনিং, যেটি আধুনিক যুগে দরকার, তাদের জন্য একটু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখানো, তাদের মনোবিদদের এনে তাদের একটু মানসিক সমস্যা, সবাই আমরা ডিপ্রেসড, এই চর্চা, মূল্যবোধের চর্চা, এটাও আপনাদের লাগবে। ওই স্কিল ফ্যাক্টরি দরকার, আইস ফ্যাক্টরি দরকার, লাভ ফ্যাক্টরি দরকার। আর 4 নম্বরটা হচ্ছে সুইট ফ্যাক্টরি। এই যে মিষ্টি নিয়ে এত কথা হলো, আমাদের মুখটা যেন মিষ্টিতে পূর্ণ থাকে। শুধু মিষ্টি খেলেই হবে না, মিষ্টি উদ্গীরণও করতে হবে, মিষ্টি বাক্য, তাহলেই আমাদের জীবনটা স্যাটিসফ্যাক্টরি হবে। নববর্ষে এটিই তো ফিরে দেখা, ফিরে পাওয়া আর এগিয়ে যাওয়া। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ